আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। নকশার সাথে রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের মিল নেই বলছে রাজুক। আগুন নেভানোর ব্যবস্থা পর্যবেক্ষণে শনিবার থেকে মাঠে নামছে উত্তর সিটি কর্পোরেশন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসা নিয়ে বিএনপি চেয়ারপারসনের সন্তুষ্টি জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মোকাব্বির খান। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা বলছে গণফোরাম। আগামী বাজেটে সব প্রতিবন্ধী ভাতা পাবেন, বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং আসছে অর্থ বছরে করের হার কমতে পারে জানালেন অর্থমন্ত্রী। সবাইকে বিমার আওতায় আনার নির্দেশ। সংবাদে এছাড়াও থাকছে, বাংলাদেশে দেখা যাচ্ছে না জি বাংলা সহ ভারতীয় জি সিরিজের সব চ্যানেল। বিস্তারিত। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের নকশার সাথে নির্মাণের মিল পাননি রাজুক কর্মকর্তারা। দ্বিতীয় দিনের অভিযানে বেরিয়ে আসে এমন চিত্র। সমস্যাগুলো সমাধান করতে ভবন মালিকদের সময় বেঁধে দিয়েছে রাজুক, না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। রাজুকের ২৪টি টিম দ্বিতীয় দিনের অভিযান শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে। মূলত ১০ তলা উচ্চতার বাণিজ্যিক ভবনে অভিযান চালানো হয়। তবে অনেক জায়গায় নকশা দেখাতে গড়িমসি করেন ভবন মালিকরা। বনানীর এফআর টাওয়ারের পাশে সফুরা টাওয়ার ভবনটির নকশা দেখে হতবাক রাজুক কর্মকর্তারা। ১৪ তলার অনুমোদন নিয়ে করা হয়েছে ১৬ তলা, নেই জরুরি বের হবার সিঁড়ি। অনেক চেষ্টা করেও বাজানো যায়নি ফায়ার অ্যালার্ম। এর পাশেই ইরেকটাস হাউস, আতাতুর্ক টাওয়ার, হক্স প্লাজা, আহমেদ টাওয়ার কিংবা এআর টাওয়ার সবগুলোতেই নির্মাণ ত্রুটি খুঁজে পান রাজুক কর্মকর্তারা। নির্ধারিত সময়ের মধ্যে এগুলোর সমাধানের নির্দেশ দেওয়া হয়। রাজুক কর্তৃক অনুমোদিত লেআউট প্ল্যানের বাইরে কোনো স্থাপনার অংশবিশেষ কেউ নির্মাণ করতে পারবে না, এবং সেটা যদি কেউ করে সেক্ষেত্রে আমাদের ইমারত নির্মাণ আইনের বিধি অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। তাকে এইটা সরিয়ে নিতে হবে, নচেত আমরা আমাদের উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসাবে এটা আমরা ভেঙে ফেলবো, এবং এই ভেঙে ফেলার যে খরচ এটা আমরা এই কর্তৃপক্ষ থেকে আদায় করার বিধানও আমার হাতের আছে। তবে ভবন মালিকরা অভিযোগ করেছেন, বিল্ডিং নির্মাণের সময় রাজুক কর্মকর্তারা পরিদর্শন করেছেন, তখন বাধা দেওয়া হয়নি। এতদিন পর কেন অভিযান চালানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। একটা অকারণ হয়েছে তখন আসছেন আপনারা আগে কোথাও আপনাদের টিকিও তো পাওয়া যান। রাজুকে বটগাছ হয়ে থাকেন, আমরা শাখা পোশাখা তো বলেন, শাখা পোশাখা ধরেন না করে কি? আর আমরা যেটা অন্যায় করছি, অন্যায় করছি, এটা নেওয়া পারমিশন নেওয়া দরকার। যখন এই বিল্ডিংটা করেছি 100% সঠিকভাবে করেছি, তখন রাস্তাও ছোট ছিল, ফুটপাত আরও দূরে ছিল, এবং রাজুকের অনুমোদন সাপেক্ষে আমরা এটা করেছি। এদিকে আগুনে পোড়া এফআর টাওয়ার থেকে মালামাল সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা শহরে এমন নকশা বহির্ভূত হাজার হাজার বহুতল ভবন আছে। অগ্নিকাণ্ডের পর টনক নড়েছে রাজুকের। তবে এই অভিযান যেন লোক দেখানো না হয় সেই প্রত্যাশা নগরবাসীর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বহুতল ভবনে ফায়ার সেফটি পরীক্ষা করতে শনিবার থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। গুলশান ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম এই ঘোষণা দেন। খুব শীঘ্রই অগ্নি নিরাপত্তা সম্পর্কে অভিযোগ জানাতে নগরবাসীর জন্য অভিযোগ বক্স এবং অ্যাপস চালু করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। উত্তর সিটি কর্পোরেশনের ভবনগুলোর জরুরি নির্গমন পথ ঠিক আছে কিনা তা দেখতে অভিযান পরিচালনার পাশাপাশি প্রতিটি ভবনে অন্তত একজন গার্ডকে অগ্নি নির্বাপকের পোশাক পরে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। নিরাপত্তা গার্ড আছে কিন্তু ফায়ারের ট্রেনিং গার্ড নাই। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা আয়োজিত অগ্নি ঝুঁকিতে রাজধানী সিটি কর্পোরেশনের ভূমিকা এবং নাগরিকদের করণীয় শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের যে ফায়ার এক্সিট যেগুলো আছে এগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে। নাম্বার 1, ফায়ার এক্সিট ক্লিয়ার করতে হবে।
এবং এটার দায়িত্বে যারা যারা আছে, যে বিল্ডিংয়ে যে দায়িত্বে আছে, তাদেরকে কিন্তু ফায়ারের ড্রেস পরে তাদেরকে সেখানে ডিউটি করতে হবে। মেয়র আতিক বলেন, গার্মেন্টস সেক্টরের মতো রাজধানীর ভবনগুলোকেও বেঁধে দেওয়া নীতিমালা মেনে চলতে হবে। তিনি বলেন, ইমার্জেন্সি ডোর চিহ্নিত কিনা সেটা নিশ্চিত করতে হবে। কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ মার্কেট ভেঙে ফেলারও ঘোষণা দেন তিনি। নিরাপদ গার্মেন্টস যেরকম গড়তে পেরেছি, ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে এখন প্রত্যাশা হবে একটি নিরাপদ শহর গড়ার জন্য। আপনারা আপনাদের জায়গাটা, কর্মক্ষেত্রটা দেখে নিন যে আপনাদের ফায়ার সেফটির জন্য আপনাদের ইমার্জেন্সি ডোর কোনটা, ওখানে কোনো চিহ্ন দেওয়া আছে কিনা আছে, এবং সিঁড়িগুলো ক্লিয়ার করা আছে কিনা আছে। সব সংস্থাকে জবাবদিহির আওতায় আসারও তাগিদ দেন ডিএনসিসি মেয়র শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনা তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। কলাবাগান থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, থানায় কাউকে হয়রানি করা হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটর করা হচ্ছে। থানায় সেবার মান আগের চেয়ে অনেক বেড়েছে বলেও মনে করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বনানী এফআর টাওয়ারের বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক SMHI ফারুক ও ডেভেলপার তাজবিরুল ইসলামকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। তবে এ ঘটনার অন্যতম অভিযুক্ত রূপায়ণ গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান সহ আরও কয়েকজন রয়েছে পলাতক। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ বিষয়ে সাংবাদিকদের বলেন, চৌকাশ একদল গোয়েন্দা এ মামলার তদন্ত করছে। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, কেউ পার পাবে না। এজাহার নামে একজন আসামি দুর্ঘটনার আগে থেকেই বিদেশে রয়েছেন বলে জানান তিনি। তদন্তে যদি আসে, সে রাজুক বা কোথায় চাকরি করে, সে পুলিশ না পাবলিক না ব্যবসায়ী না ডেভেলপার না রাজুক, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট। আমি বলেছি ব্যক্তি তার অবস্থা নির্বিশেষে যার অপরাধ প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সর্বোচ্চ মহল থেকে নিরপেক্ষভাবে কাজ করে দায়ীদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমাদের প্রতি নির্দেশনা আছে। এর আগে নগর পুলিশের এই অভিভাবক কলাবাগান থানার নতুন ভবনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, থানা হচ্ছে মানুষের সেবা প্রাপ্তির জায়গা। এখানে এসে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। থানার সেবার মান আগের চেয়ে অনেক বেড়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তির মাধ্যমে থানাগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। থানায় গেলে যাতে মামলা যেটি যথাযথভাবে করতে পারে, পুলিশ সহায়তা যাতে সহজে পেতে পারে, এই জন্য আমরা ক্লোজ মনিটরিং করে প্রত্যেকটা থানায় কিন্তু সিসিটিভি দেওয়া আছে, এবং এই সিসিটিভির কানেকশান আমার অফিসে আছে। আমি ইচ্ছা করলে সবসময়ের জন্য আমরা এই সফটওয়্যারে ঢুকে কলাবাগান থানায় বা ধানমন্ডি থানায় এই মুহূর্তে কী অবস্থা, ডিউটি অফিসারের সামনে কত লোক আছে, হাজার কজন লোক আছে, বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পারি। ডিএমপি কমিশনার আরও বলেন, মাদক ব্যবসায়ী সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা চান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানকার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM মাহবুবুল হক জানান, BSMMUর চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে মঙ্গলবার দুপুরে রোগীর কেবিনে যান মেডিকেল বোর্ডের 5 সদস্য। ভর্তির 24 ঘন্টা পর বেগম জিয়ার শারীরিক অবস্থার কতটুকু উন্নতি হলো, কিছু পরীক্ষা নিরীক্ষা ও রোগীর সাথে কথা বলে তা জানার চেষ্টা করেন চিকিৎসকরা। পরে গণমাধ্যমকে ব্রিফ করতে গিয়ে হাসপাতালের পরিচালক জানান, খালেদা জিয়া এখন ভালো আছেন। যে সমস্যা নিয়ে আসছিলেন সব রোগীরই ওনার শুনে ওনার ওষুধ দেওয়া হয়েছে, এবং সেটা আজকে গতকালের চেয়ে ইমপ্রুভ, উনি ভালো আছে। চিকিৎসার একটা পর্যায়ে উনি হয়তো কমফোর্ট ফিল করলে উনি হয়তো বলবেন যে আমার তো ভালো লাগছে, হয়তো উনি নিজেই হয়তো বলবেন যে আমার ভালো লাগছে, আর এখানে থাকা কি দরকার, অথবা যদি আমার বোর্ড মনে করেন যে না আর থাকা প্রয়োজন হবে না, সেটা আসলে ডে হিসেবে বলা কষ্টকর। এর আগে BSMMUর চিকিৎসা সেবা নিয়ে বিএনপি নেতাদের অসন্তোষের বিষয়ে প্রশ্ন করা হলে পরিচালক জানান, বেগম জিয়ার সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। আগে কি হয়েছে সেটা আসলে আমরা সেটা না গিয়ে এবার ভালো হচ্ছে আর কি। যেভাবে আমরা শুরু করেছি কেবিনে দেওয়া থেকে শুরু করে, আমার মনে হয় উনি স্যাটিসফাই, উনি ওনার চিকিৎসা স্যাটিসফাই। গতকালকে উনি কথা বলেছেন হাসি খুশি, আজকেও আমাদের প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড গিয়েছেন,
উনিও বলেছেন যে উনি আজকেও খুব হাসি খুশি সাবলীলভাবে কথা বলেছেন। গত সোমবার কারাবন্দী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 1 বছরেরও বেশি সময় ধরে বন্দি জীবন কাটাচ্ছেন সাবেক এ প্রধানমন্ত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে 7 এপ্রিল অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কারাগারে খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। তিনি ঠিকমতো খেতে পারছেন না, তার সঠিক চিকিৎসা কারাগারে দেওয়া হয়নি, তার ইচ্ছা মতো একটা স্পেশালাইজড হসপিটাল, একটা বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হোক। সরকার আমাদের সে কথায় কর্ণপাত করেনি, না করে তাকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসেছে। বেগম খালেদা জিয়াকে আমাদের অবশ্যই মুক্ত করে আনতে হবে। আমাদের একটি মাত্র পথ, সে পথ হচ্ছে দেশনেত্রীর নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা। কারাবন্দী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা রাজনীতির মাঠে টিকে থাকার পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় সংসদ সদস্য গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তির কোনো ইচ্ছাই নেই বিএনপির। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজধানীকে বসবাসযোগ্য করতে আইন মেনে ভবন নির্মাণে নগরবাসীর প্রতি আহ্বান জানান। বেগম খালেদা জিয়া সুস্থ নির্দোষ প্রমাণ হয়ে ঘরে ফিরে আসুক, এটা মনে হয় বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতারাই সেটা চায় না। তারা চায় বেগম খালেদাকে কারাগারে রেখে অসুস্থতার কথা বলে রাজনৈতিক ইস্যু তৈরি করে তারা রাজনীতির মাঠে টিকে থাকতে চায়। আমরা ঢাকার মানুষকে নিরাপত্তা দিতে চাই। আপনারা যেইভাবে অগ্নি 2-4টা জায়গায় আপনারা লেগেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সমস্ত দিক নির্দেশনা আমাদের ফায়ার সার্ভিস আপনারা দিয়েছেন, সেগুলো মেনে চল। সুলতান মনসুরের পথ ধরে এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন গণফোরাম নেতা মোকাব্বির খান। দলীয় সিদ্ধান্তেই শপথ নিয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে এজন্য তিনি মতামত নেননি দাবি করে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী মঙ্গলবার বেলা 12:15টায় জাতীয় সংসদ ভবনে সিলেট 2 আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে দলের 26 বছরের ইতিহাসে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত একমাত্র সংসদ সদস্য পেল গণফোরাম। দলীয় সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি। গণতান্ত্রিক দলে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এটা আপনাদের সবার জানা আছে, সেইভাবেই সিদ্ধান্ত নিয়ে এসেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন না পেয়ে প্রতীক বরাদ্দের দিন যুক্তরাজ্য চলে যান তিনি। নির্বাচনের সপ্তাহখানেক আগে ঐক্যফ্রন্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে সমর্থন দেওয়া হয় তাকে, আর সেটাকেই সৌভাগ্য বলছেন মোকাব্বির খান। আমার মনোনয়নটা আমি উইথড্র করতে পারি নাই, এটা সময়ের একটু ব্যবধানে। হয়তো এটা সৌভাগ্যের ব্যাপার ছিল যে না পারাটা। এর আগে ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ গত 7 মার্চ শপথ নেন। সেদিনই তাকে বহিষ্কার করে গণফোরাম। মোকাব্বির খানের ব্যাপারে একই ধরনের সিদ্ধান্তের কথা জানান দলের নির্বাহী সভাপতি। সুলতান মোহাম্মদ মনসুর যখন শপথ নেয় তখনও তিনি বলেছিলেন যে আমি ডক্টর কামাল হোসেনের অনুমতি নিয়ে ওনার গ্রিন সিগন্যাল পেয়ে শপথ নিলাম। এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্য। এগুলো হচ্ছে রাজনীতির দেওয়ালিয়াপনা। কোনো বৈঠক টৈঠক না করে আমাদের সাথে দলীয় পদ ব্যবহার করে দলীয় সিদ্ধান্তে উনি শপথ নিচ্ছেন। এখন দলীয় সিদ্ধান্ত হচ্ছে শপথ না নেব। মোকাব্বির খানের এই শপথের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যের সংখ্যা দাঁড়ালো 294 জনে। এখন বাকি রইল কেবল বিএনপি থেকে নির্বাচিত 6 জনই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
সব প্রতিবন্ধীর জন্য আগামী বাজেটে ভাতার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, অটিজম আক্রান্তরা জাতির বোঝা নয়, তাদের অধিকার সুনিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রতিবন্ধীদের তৈরি মুক্তা ব্র্যান্ডের পানি ব্যবহারের নির্দেশ দেন তিনি। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। দেশের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী 12 ধরনের প্রতিবন্ধিতা রয়েছে, যার মধ্যে একটি অটিজম। মূলত স্নায়ু বিকাশজনিত বৈচিত্র্যই অটিজম। দেশের মোট প্রতিবন্ধীদের মধ্যে অটিজম বৈশিষ্ট্য আছে 47,417 জনের। অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এই দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা বেড়েছে। তাদের সুরক্ষায় আইন প্রণয়ন সহ সরকারের বাস্তবায়নকৃত নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। এবারে সেন্সাস রিপোর্টে এসেছে প্রায় 14 লক্ষের মতো আমরা পাচ্ছি প্রতিবন্ধী, অর্থাৎ প্রতিবন্ধী মানে অটিজম অথবা দৃষ্টি প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী। এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আগামী যে বাজেট দেবো সেখানে যতগুলি আমরা এরকম প্রতিবন্ধী পাবো সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। আল্লাহ একটা মানুষকে এইভাবে তৈরি করেছে, তাকে তো অবহেলা করা কোনো সুস্থ মানুষের কাজ না। আমরা মানবতার কথা বলি, মানবাধিকারের কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু এই মানুষগুলির প্রতি আমাদের আরও সহানুভূতিশীল হওয়া উচিত, আরও দায়িত্বশীল হওয়া উচিত। প্রতিবন্ধীদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে এই পানিটা, এটা কারা তৈরি করে আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসেও বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না। আমি যখন বলি আমার জন্য হয়তো কিছু পাঠায়, কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে। কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধীরা করে, এর বোতলগুলির উন্নত মানের করা, ছোট ছোট বোতল করা, সেগুলো আমরা করে দিয়েছি। কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। তারপর অফিসে সবাই আছে, আমি আশা করি আজকের দিনের পরে সবাই এই পানি নেবে। এর আগে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সফল 5 ব্যক্তি এবং অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামী বাজেটে কর হার বাড়বে না, বরং কমতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এছাড়া সবাইকে বিমার আওতায় আনা এবং কারো সম্পদের ক্ষতি হলে লস অফ প্রফিট পদ্ধতি চালু করতে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান, 7% নয়, ঋণ খেলাপিদের জন্য সুদ হার হবে 9 ভাগ। মাহবুবুল আলমের রিপোর্ট। আসছে বাজেটে রাজস্ব আদায়, জীবন বীমা, শস্য বীমা স্কিম চালু এবং আর্থিক খাতের উন্নয়নে সরকারি পরিকল্পনা কী হবে তা জানাতে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অর্থমন্ত্রী। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বিশ্বব্যাপী বীমা চালু থাকলেও বাংলাদেশে এ নিয়ে ভুল ধারণা প্রচলিত আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আসছে বাজেটে বীমা ইস্যুতে সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকবে। জীবদ্দশায় আমরা সবাইকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে চাই। একবার নিয়ে আসলে আস্তে আস্তে আমাদের শক্তিশালী দেশ যেগুলো আছে, যারা অ্যাডভান্সড ইকোনমি, তাদের যেরকম আছে আমাদের থাকা উচিত। আগামী বছর থেকে আমরা লস অফ প্রফিট ইন্স্যুরেন্স তো এটা নিয়ে আসলামই, আর হলো ক্রপ ইন্স্যুরেন্স আমরা নিয়ে আসবোই। এ সময় খেলাপি ঋণের সুদ বিষয়ে মন্ত্রী আগের অবস্থান থেকে সরে সুদের হার 7% থেকে 9% করা হবে বলে জানান। তারা 2% ডাউন পেমেন্ট দিলে আর 9% হারে, যেটা 7 ছিল 7 না, এটা 9% করা হয়েছে, এখন ফাইনালি 9%। সরল সুদে 9%-এ এই টাকা সুদ দিতে হবে। এখন আর কেউ আপত্তি করবে না, 7 থাকছে না, 5 আর 7 কম ছিল, 9 করে দিয়েছে। এই 9টা হবে বেঞ্চমার্ক। আমি বিশ্বাস করি এবার সবাই লাভবান হবে। এর আগে পদ্মা ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলনে অংশ নিয়ে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং খাতকে সঠিক পথে ফেরাতে সরকার সংকল্পবদ্ধ। কেউ যাতে ঋণ ও আমানতের অপব্যবহার করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখার উপর জোর দেন তিনি। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই বলে দাবি করেছেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে তিনি এ দাবি করেন। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ
তার ভাই দলের কো চেয়ারম্যান জিএম কাদেরকে তার পদ থেকে সরিয়ে দেন। এছাড়া সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে সেখানে নিয়ে আসেন। এর মধ্য দিয়ে আবার সামনে আসে দলের ভেতরের দ্বন্দ্ব। এমনকি এই নিয়ে প্রকাশ্যে কথা বলেন দলের জেলা পর্যায়ের নেতারাও। জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকীতে জাপার বিভেদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। অনেক পত্র পত্রিকায় অনেক ধরনের কথা আসতেছে, আমার মনে হয় এগুলো ঠিক না, কোনো বিভক্তি নাই, আমরা সবাই মিলে একই আছে। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা মানব না। ক্ষমতায় যাতে জাতীয় পার্টি যেতে পারে তার জন্য যে নিয়মতান্ত্রিক আন্দোলন তাকে সক্রিয়ভাবে আমাদের সঙ্গে সকলের সঙ্গে থাকুক। এছাড়াও আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে দলকে আরও শক্তিশালী করতে জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় পার্টির শাসন আমল যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু পার্টিকে আরও বেশি শক্তিশালী করতে হবে এবং সংগঠিত করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অধিক শিল্পায়ন না হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না। গ্যাসের মূল্য বাড়ানোর প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সোমবার থেকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে জি বাংলা সহ জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার। তবে সরকার কোনো বিদেশি টিভি চ্যানেল বন্ধ করেনি জানিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যেসব বিদেশি চ্যানেল আইন অমান্য করে বিজ্ঞাপন প্রচার করছিল তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে জবাব না পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানলে বিদেশি সব চ্যানেল বন্ধ করে দিতে হবে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। 2006 সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনে বলা হয়েছে, কোনো বিদেশি চ্যানেলের মাধ্যমে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এই নিয়ম না মেনে 1 যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞাপন প্রচার করছিল বিদেশি চ্যানেলগুলো। তাই দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বিদেশি চ্যানেলগুলোকে গত 2 মাসে 3 দফা নোটিশ দিয়ে তথ্য মন্ত্রণালয় জানিয়ে দেয় 1 এপ্রিল থেকে আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও যেসব টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করছিল তাদের কারণ দর্শানো নোটিশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। 1 তারিখে যখন আমরা দেখতে পেলাম যে বিদেশি চ্যানেলগুলো দেখায় সেখানে এই বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে, তখন আমরা নোটিশ দিয়েছি। আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। 1 সপ্তাহ সময়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব তারা দেওয়ার পর জবাব অনুযায়ী ব্যবস্থা হবে। তথ্য মন্ত্রণালয়ের নোটিশ পাওয়ার পর সোমবার থেকে জি নেটওয়ার্কের কোনো চ্যানেল বাংলাদেশে দেখা যাচ্ছে না। তবে সনি, স্টার, কালার্স সহ বাকি নেটওয়ার্কের চ্যানেলগুলোর সম্প্রচার এখনও চলছে। তথ্যমন্ত্রী বলছেন, বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার করতে হলে আইন মানতে হবে। যেটি তারা করতে পারে সেটি হচ্ছে তারা সংশ্লিষ্ট চ্যানেলগুলোর কাছে ক্লিন ফিড চাইতে পারে, অথবা এখানে যন্ত্র স্থাপন করে তারা এখানে ক্লিন করে প্রদর্শন করতে পারে। বিজ্ঞাপনবিহীন যেটা ক্লিন ফিড দিয়ে বাংলাদেশের যে মার্কেট, এই মার্কেটে কিন্তু আমার মনে হয় না বিদেশি কোনো চ্যানেল স্যাটেলাইট থেকে আমরা ডাউনলিঙ্ক করতে পারবো। জি নেটওয়ার্কের সমস্ত চ্যানেল সারা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আগামী 2-4 দিনের মধ্যে যদি সকল চ্যানেল বন্ধ হয়ে যায় তা আলটিমেটলি আমাদের নেটওয়ার্কও বন্ধ হয়ে যাবে। তখন বাংলাদেশি চ্যানেলও থাকবে না, বিদেশি চ্যানেলও থাকবে না। তথ্যমন্ত্রী বলছেন, এর ফলে দেশি টেলিভিশনগুলোর বিজ্ঞাপনের বাজার বাড়বে অন্তত 500 কোটি টাকা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বিবরণ তুলে ধরে সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আলোচনায় গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন ব্রিটিশ হাই কমিশনার। 10ম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী ও তার সরকারকে অভিনন্দন জানান রবার্ট ডিকসন। পরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন দেশের বেসরকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় 37টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় 31 কোটি টাকার আর্থিক অনুদানের চেক শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।
হজ যাত্রীদের দালাল ও মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রাজধানীর আশকোনায় হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গতবারের চেয়ে এবারের হজ আরও সুশৃঙ্খলভাবে হবে বলে আশা করেন তিনি। হজ সুষ্ঠু ও স্বাভাবিক করতে প্রশিক্ষণার্থী হজ এজেন্সি সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চান ধর্ম প্রতিমন্ত্রী। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও আধুনিক করা হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আপনারা আপনাদের অভিজ্ঞতা কাজে লাগায় সবাইকে আলোচনা করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মহোদয় আমরা মিলে এমন কিছু ট্রেনিং ভালোভাবে দেব যে গত বছরের চাইতে আমরা হজটা ভালো করব। অন্য যা করছি অনেকটাই আগাই গেছে। ইমিগ্রেশনটা যদি করাইতে পারি তা বাংলাদেশে এর চাইতে গৌরবের বিষয় ইনশাল্লাহ আর কিছু লাগবে না। নদী ভাঙন ঠেকাতে শুধু বাঁধ নয়, নদী শাসনও জরুরি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার ভাঙন কবলিত দিঘলবাগে কুশিয়ারা নদীর তীর পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। পরে প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান। ছোট একটা ভাঙন, ওই ভাঙনটা রক্ষা করলে আরেক দিকে ভাঙবে। 70-75 মিটার দূর থেকে আমরা নদীর নিচ থেকে কাজ শুরু করে জিও ব্যাগ ফেলায়, তারপরে ব্লক ফেলায় কাজ করে আমরা নদীর পার পর্যন্ত নিয়ে আসতেছি যাতে করে নদীটা না ভাঙে। যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা পদ্ধতি সহজ করার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গাজীপুরে কয়েকটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন। বাহাদুরপুর এলাকায় বিজিএমইএ সভাপতি কারখানা লায়লা স্টাইলের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় কারখানার পরিবেশ এবং পণ্যের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে কারখানার ডে কেয়ার সেন্টারে শিশুদের সাথে কিছুক্ষণ সময় কাটান মার্কিন রাষ্ট্রদূত। এদিকে বাংলাদেশে যুক্তরাজ্যে বিনিয়োগ বাড়াতে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। নীলফামারীতে দিনব্যাপী ইউকে এইড ও ডিএফএআইডি সহায়তায় বাস্তবায়িত ব্র্যাকের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ হাই কমিশনার জানান, ঢাকা লন্ডন বাণিজ্যিক সম্পর্ক বেশ চমৎকার। Transparent, the institutions work, there isn't a massive problem with corruption, and I think all of those things, improving those institutions that companies have to deal with to do business, so that companies have access to the extraordinary capability and potential of the people of Bangladesh, that to me is the real thing that we can work on with Bangladesh over the next 3 or 4 years, and that's what I'm going to try and be promoting while I'm here as High Commissioner. কেবলমাত্র GPA-5 এর জন্য চাপ না দিয়ে শিক্ষার্থীদের মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ঢাকার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে PEC, JSC ও সমমানের পরীক্ষায় GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংগঠনের সাগররণী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে 50 জন GPA-5 প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিকতা ও শৃঙ্খলা শেখানোরও তাগিদ দেন তিনি। সবার মধ্যে একটা প্রতিযোগিতা, তীব্র একটা প্রতিযোগিতা, GPA-5 পেতেই হবে। এই প্রতিযোগিতায় মাঝখানে পড়ে আমার মনে হয় যে আমাদের শিশুদের শৈশব কৈশোরের আনন্দটা অনেকখানি ম্লান হয়ে যাচ্ছে। পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, এগুতে হবে, কিন্তু সেগুলো যেন আনন্দের মধ্য দিয়ে হয়। সমতাভিত্তিক সামগ্রিক উন্নয়ন বাস্তবায়ন করা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি জানান, এজন্য সরকার দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে গ্রামীণ জীবনমান উন্নয়নে কাজ করছে। রাজধানীতে এশীয় উন্নয়ন ব্যাংকের সমতাভিত্তিক উন্নয়ন বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। নীতি, সহায়তা, অবকাঠামো, প্রাতিষ্ঠানিক ও কর্মীদের দক্ষতা বাড়ানো, অর্থের সহজলভ্যতা সহ কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ বাড়ালে জেলাভিত্তিক উন্নয়ন হতে পারে বলে মনে করেন বক্তারা। সেমিনারে তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের মাধ্যমে সুষম উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক সংবাদ।
ভারতের ক্ষেপণাস্ত্র দিয়ে স্যাটেলাইট ধ্বংসের পরীক্ষাকে বিপজ্জনক হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির প্রধান জিম ব্রাইডেনস্টাইন জানান, ধ্বংসাবশেষের কারণে এখন হুমকির মুখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS। গত 10 দিনে ওই ধ্বংসাবশেষের সাথে স্টেশনটির সংঘর্ষ হওয়ার আশঙ্কা 44% বেড়েছে বলেও জানান তিনি। এই বিজ্ঞানী আরও জানান, ISS-কে নিরাপদ রাখতে এখন বেগ পেতে হচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত 27 মার্চ স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা অর্জনের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর এই শক্তি অর্জন করল ভারত। এবার পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বৃষ্টি বিঘ্নিত দিনে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুরে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 235 রান তোলে গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ 51 রান করেন শামসুর রহমান। মাশরুকুর রহমান ও মেহেদী হাসান দুজনই করেন 44 রান। জবাবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 33 ওভারে 188 রানের টার্গেট পায় উত্তরা স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত তারা 138 রানে অল আউট হয়। এদিকে ফতুল্লায় প্রিমিয়ার ব্যাংক ক্রিকেট ক্লাবকে 48 রানে হারিয়েছে শাইনপুকুর। আর কার্টেল ওভারে খেলতে অস্বীকার করায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয়ী ঘোষণা করা হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এর আগে বিকেএসপিতে 9 উইকেটে 316 রানের বিশাল সংগ্রহ করে মোহামেডান। নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 করে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে বলের দখল আর আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। তবে গত ডিসেম্বর থেকে প্রতিপক্ষের মাঠে জয় না পাওয়া নিউক্যাসলের অতিরিক্ত রক্ষণাত্মক মেজাজের কারণে গোল পেতে দেরি হয় গানারদের। 12 মিনিটে একবার অফসাইডের কারণে বঞ্চিত হলেও 30 মিনিটে আর্সেনালকে 1-0 এগিয়ে দেন অ্যারন র্যামসে। দ্বিতীয়ার্ধে দু দলই বেশ কয়েকটি ভালো সুযোগ নষ্ট করে। তবে ম্যাচের 7 মিনিট বাকি থাকতে ফরাসি তারকা আলেকজান্ডার ল্যাকাজেটের গোলে জয় নিশ্চিত করে উনাই এমেরির দল। এই জয়ে 31 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আর টটেনহ্যামের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে গেল আর্সেনাল। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। নকশার সাথে রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনের মিল নেই বলছে রাজুক। আগুন নেভানোর ব্যবস্থা পর্যবেক্ষণে শনিবার থেকে মাঠে নামছে উত্তর সিটি কর্পোরেশন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসা নিয়ে বিএনপি চেয়ারপারসনের সন্তুষ্টি জানালেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মোকাব্বির খান। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা বলছে গণফোরাম। আগামী বাজেটে সব প্রতিবন্ধী ভাতা পাবেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং আসছে অর্থ বছরে করের হার কমতে পারে জানালেন অর্থমন্ত্রী। সবাইকে বীমার আওতায় আনার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।